বোন, কি হয়েছে তোর? আজকের দিনে কেন কান্না করছিস? আজ খুশির দিন। এই দিনে আমি আমার বোনকে পেয়েছি। তোর জন্মদিন আজ, তাই এভাবে কান্না করিস না। ভাইয়া, যতবার এই জন্মদিন আসে ততবার আমার মা বাবার কথা খুব মনে পড়ে। ওরা কেন আমাদের ছেড়ে চলে গেল? মা বাবা ছাড়া যে জীবনটা অনেক কঠিন হয়ে যায়। আজ ওরা বেঁচে থাকলে আমরা দুজনে কত খুশিতে দিন কাটাতাম। বিধাতা যা চেয়েছে সেটাই হয়েছে রে বোন। আজকের দিনে এভাবে কান্না করলে তো মা বাবাও খুব কষ্ট পাবে। তাই আর কান্না করিস না। চল, তোর ভাবি তোর জন্য পায়েস রান্না করেছে, খাবি চল। হ্যাঁ ভাইয়া, চলো। আমি জানি ভাবি আমার জন্য খুব ভালোবেসে পায়েস রান্না করেছে। না খেলে যে খুব মন খারাপ করবে। এরপর মায়া আর আরিয়ান খাওয়ার রুমে যায়। আর সুমির বানানো পায়েস মায়া খেয়ে নেয়। এমন ভাবেই দিন কাটছিল। একদিন, মা, তুমি কতদিন পর এলে? তোমাকে তো সেই কবে থেকে আমি আসতে বলেছি। কেন আসো না মা? বলো তো, আমার কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে না আবার? তুই আমার একমাত্র মেয়ে। দিনরাত সব সময় তোর কথা মনে পড়ে। কিন্তু এত দূরের রাস্তা ঘন ঘন তো আসতে পারি না মা। তুই তো জানিস, গাড়িতে উঠলে আমার বমি হয়। গাড়ির গন্ধ আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু তবুও তুমি একটু ঘন ঘন আসো না মা। জানো তো, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। একা একা সংসারটা সামলাতে খুব কঠিন হয়ে যায়। আর ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি থাকাও একটা ভাগ্যের ব্যাপার। তুই একা কেন এত কাজ করবি? তোর তো ননদ আছে, সে কি কোনো কাজে সাহায্য করে না তোকে? না মা, ওকে দিয়ে কাজ করাই না। আর তাছাড়া ও সময়ও পায় না তেমন। পড়াশোনার তো এখন অনেক চাপ, বোঝই তো। আর আরিয়ান ওর বোনকে খুব ভালোবাসে। ওকে দিয়ে কাজ করালে ও খুব রাগ করবে। রাগ করবে কেন? তোকে কি আরিয়ান ভালোবাসে না? তুই তো এই সংসারের কাজ করতে করতে শুকিয়ে যাচ্ছিস। তুই আমার একমাত্র মেয়ে। আমি তোর এই অবস্থা দেখতে পারবো না। আর একটু চালাক হ সুমি। তোর ননদকে এত পড়াশোনা কেন করাবি? শুধু শুধু টাকা খরচ। এভাবে চললে তো তোর সংসারটা ভেসে যাবে। সেটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন আমি কি করব? মায়াকে তো কিছুই বলতে পারবো না। ভাইয়ের আদরের একমাত্র বোন বলে কথা। চেষ্টা করলে মানুষ সব পারে, বুঝলি? যেভাবেই হোক তোর ননদের একটা ব্যবস্থা করতেই হবে। আমি যা যা বলবো এখন থেকে এভাবে চলবি। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। সামনে তোদের বাচ্চা হলে তার তো একটা ভবিষ্যৎ আছে। এভাবে তো সব নষ্ট করলে হবে না মা। এভাবেই সুমির মা তাকে নানা রকম ভাবে বোঝাতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই সুমি অনেক পাল্টে যায়। সে তার ননদ সুমির সাথে খারাপ আচরণ করতে শুরু করে। কি গো মায়া, তুমি এভাবে রাজকন্যার মতো বসে আছো কেন? তোমার কি আর কোনো কাজ নেই? যাও এখনই গিয়ে আমার ঘরটা পরিষ্কার করে গুছিয়ে দাও। সারাদিন শুধু ভাইয়ের টাকা ধ্বংস করলে হবে? ভাবি, আমি তো এইমাত্র রান্না করে আসলাম। আমি তো 1 মিনিটও বসে থাকি না। এখন তো আমি এবারের কাজের লোক হয়ে গেছি। তবুও কেন সবসময় এত খোঁটা দিয়ে কথা বলো? চুপ করো, একদম আমার মুখে মুখে কথা বলবে না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর জানোই তো তোমার ভাইয়া আমাকে এখন কতটা বিশ্বাস করে। হ্যাঁ ভাবি, আমি তো জানি ভাইয়া এখন আমার থেকেও তোমাকে বেশি বিশ্বাস করে, বেশি ভালোবাসে। হঠাৎ করে আমার ভাইয়া বদলে গেছে। এই ভাইয়াকে আমি চিনি না। বাহ, যার টাকায় খাচ্ছ, যার বাড়িতে রয়েছো, তার সম্পর্কে এমন কথা বলছো? তোমার লজ্জা করে না? অকৃতজ্ঞ মেয়ে একটা। তুমি তো একটা অলক্ষণে মেয়ে। জন্মের পরই মা বাবাকে খেয়েছো। রাক্ষসী একটা। যাও তো কাজ করো। তোমাকে আমার একদম দেখতে মন চায় না। এমন কথা শুনে মায়া আর কিছু না বলে তার ভাবির ঘরে যায় আর তার ঘর পরিষ্কার করতে শুরু করে। শোনো না, মায়া না এখন কেমন যেন হয়ে গেছে। কিছু বললেই রেগে যায়। আমি ওকে বলি আমার কাজে একটু সাহায্য করতে, আর সে বলে যখন মন চাই করবে, না চাইলে করবে না। মুখে মুখে অনেক তর্ক করে। আসলে কি বলতো, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর আমি একা সব দিক সামলাতে পারিনি। আর এমন হওয়ার পিছনে আমিই দায়ী। অতিরিক্ত ভালোবেসে মাথায় তুলেছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেব।
তখন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটাই ভালো হবে। ওকে শুধু শুধু এত পড়াশোনা করিয়ে লাভ কি? সেই তো শ্বশুরবাড়ি গিয়ে কাজ করে খেতে হবে। যা করার করব। এবার ওর কথা বাদ দাও, চলো আমরা ঘুমিয়ে পড়ি, অনেক তো রাত হলো। এরপর তারা ঘুমিয়ে পড়ে। কি রে সুমি, এখন কি অবস্থা তোর? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ মা, তোমার কথা মতো চলে এখন আমার অনেক শান্তি। সব কাজ এখন মায়া করে, আমার কিছুই করতে হয় না। আবার আরিয়ানও মায়াকে দেখতে পারে না এখন। কাল রাতে বলল ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে, তখন তো আমার একার সংসার, অনেক শান্তি হবে। কি বলছিস? ওই মেয়েকে বিয়ে দিতে তো অনেকগুলো টাকা লেগে যাবে, আবার পরবর্তীতে ও এই সম্পত্তির ভাগ চাইবে, তখন কি করবি বল? হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, কিন্তু এখন এছাড়া আর কি করব? ওকে তো আরিয়ান বাড়ি থেকে বের করে দেবে না, তাই না? আরিয়ান তো সহজে এটা চাইবে না, কিন্তু যেভাবেই হোক মায়াকে এ বাড়ি থেকে বের করতেই হবে। তুই খুব সতর্ক থাকিস, সুযোগ পেলেই সেটা কাজে লাগাবি, যেন আরিয়ান ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ঠিক আছে মা, তুমি যা বলছো তাই হবে। আমি যেভাবেই হোক মায়াকে এ বাড়ি থেকে বের করার চেষ্টা করব। এবার চলো তো, তুমি কিছু খেয়ে নাও। আপু, বাধ্য হয়ে তোমার কাছে আসলাম। আমি না কিছুতেই একটা অঙ্ক বুঝতে পারছি না, তুমি কি একটু বুঝিয়ে দেবে? কাল আমার পরীক্ষা তো, তাই খুব দরকার। কিন্তু ভাই, এখন তো রাত হয়ে গেছে, তুই দিনের বেলা আসতে পারিস নাই, রাতে কেন আসলি? যাই হোক, এসে যখন পড়েইছিস, চল চল শর্ট টাইমের মধ্যে বুঝিয়ে দেই। এরপর সুমি নিলয়কে অঙ্ক বুঝিয়ে দেয়। আর এই সব কিছু সুমি আড়াল থেকে দেখে, কিন্তু তখন কিছুই বলে না। সকালবেলা এই সব কথা সুমি অন্যভাবে আরিয়ানকে বুঝিয়ে বলে। সবকিছু শুনে সে অনেক রেগে যায়। মায়া, আমি এসব কি শুনছি? তোর ঘরে কাল রাতে নিলয় কেন এসেছিল? ওর সাথে তোর কি সম্পর্ক? তোর লজ্জা করে না বয়সে একটা ছোট ছেলের সাথে এসব করতে? ভাইয়া, তুমি এসব কি বলছো? নিলয় আমার ছোট ভাইয়ের মতো। কালকে রাতেও অঙ্ক বুঝতে এসেছিল, আর কিছু না। আজ তুমি আমার চরিত্রে দাগ দিচ্ছ ভাইয়া? তুমি কি অন্ধ হয়ে গেছো? তোমার বউ তোমাকে যা বোঝায় তুমি তাই বিশ্বাস করো? দেখেছো আরিয়ান, ও আমার সম্পর্কে কেমন করে বলছে? নিজে অন্যায় করেও উঁচু গলায় কথা বলতে ওর লজ্জা করছে না? মায়া যদি আমার বোন হতো, এতক্ষণে বাড়ি থেকে বের করে দিতাম। যত বড় মুখ নয় তত বড় কথা বলে। কয়দিন পর তো তোমার মান সম্মান মাটিতে মিশিয়ে দেবে। এত কিছু বলছে ভাবি, তবুও তুমি তাকে কিছুই বলবে না ভাইয়া? বুঝতে পেরেছি, তুমি তার সব কথা বিশ্বাস করেছো। আমি আর এসব সহ্য করব না, সব মেনে নিতে পারবো, কিন্তু চরিত্রে দাগ দিলে সেটা কিছুতেই মানব না। আমি এখনই এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি থাকো তোমার ভালোবাসার বউকে নিয়ে, আমার কথা তোমার আর ভাবতে হবে না। হ্যাঁ, যাও না, এটাই তো আমি চাই। এ বাড়ি থেকে চলে গেলেই আমার শান্তি হয়। এসব কথা বলে মায়া কান্না করতে করতে বাড়ি থেকে চলে যায়, কিন্তু একবারের জন্য আরিয়ান তাকে বাধা দেয় না। আমি এখন কোথায় যাব, কি করব? রাগ করে তো চলে এলাম, এবার আমার কি হবে? ভেবেছিলাম ভাইয়া হয়তো আমাকে বাধা দিবে, কিন্তু না, সে তো আর আমাকে ভালোই বাসে না, বউয়ের কথায় অন্ধ হয়ে গেছে। আমি কি করব? মা, বাবা, তোমরা কোথায়? এভাবেই মায়া কান্না করতে থাকে। এমন সময় ওখান দিয়ে একটা ছেলে যাচ্ছিল। মায়ার কান্না দেখে ছেলেটি সেখানে দাঁড়ায়। কি হয়েছে আপনার? আপনি রাস্তায় বসে এভাবে কান্না করছেন কেন? আপনি আমার কষ্টের কথা শুনে কি করবেন? হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, সবাই আমাকে ভুল বুঝবে। না না, আমি আপনাকে ভুল বুঝবো না, আমাকে সবকিছু বলেন, হয়তো আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো। এই কথা শুনে মায়ের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা রাহুলকে বলে। আর এসব কথা শুনে রাহুলের খুব মায়া হয়। আহারে, এ কেমন ভাই, কি করে বোনকে ভুল বুঝতে পারে? আপনি কিছু মনে না করলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারেন। আমি আর আমার মা বাড়িতে একাই থাকি, একটা মেয়ে হয়ে তো এভাবে রাস্তায় থাকতে পারবেন না। আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আপনার মা যদি কিছু বলে? আমার মা খুব ভালো মানুষ, সে আপনাকে দেখে খুশিই হবে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার মা কিছুদিন হলো অসুস্থ, তাই তার জন্য ওষুধ নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। ও, ঠিক আছে, চলেন, আমি আপনার বাড়িতে যাব।
আমি তাকে দেখতে চাই। এরপর মায়া রাহুলের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে রাহুল তার মাকে সমস্ত কথা বলে। সবকিছু শুনে সে মায়াকে বাড়িতে থাকতে অনুমতি দেয়। এই দিনের পর থেকে মায়া রাহুলের মাকে অনেক সেবা করে কিছুদিনের মধ্যেই সুস্থ করে তোলে। মা, তুমি খুব ভালো মেয়ে। আজ তুমি না থাকলে হয়তো এত তাড়াতাড়ি আমি সুস্থই হতাম না। তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। না না মা, আপনি এমন করে কেন বলছেন? আপনাকে আমি মা বলে ডেকেছি, আপনি আমার মায়ের মতো। তাই আমি আমার মাকে সেবা করেছি। এখানে কোনো ঋণ নেই, বরং আমিই আপনাদের কাছে ঋণী যে আপনারা আমাকে একটু থাকার জায়গা দিয়েছেন। তুমিই তো বললে তুমি আমার মেয়ের মতো, তাহলে কেন এসব কথা বলছো? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। তুমি কি সারা জীবনের জন্য আমার মেয়ে হয়ে এ বাড়িতে থাকবে, আমার একমাত্র ছেলেকে বিয়ে করে? আপনি এসব কি বলছেন? বিয়েটা তো শুধু আমার মতে হবে না, আপনার ছেলেরও তো কিছু কথা থাকতে পারে, তার তো অন্য কোনো পছন্দ থাকতে পারে। না মা, আমার অন্য কাউকে পছন্দ নেই, বরং আমার মায়াকেই খুব ভালো লেগেছে। আমি ওকে বিয়ে করতে রাজি, আমার কোনো আপত্তি নেই। এটা শুনে রাহুলের মা খুব খুশি হয়। আর কিছুদিনের মধ্যেই মায়া আর রাহুলের বিয়ে হয়ে যায়। বিয়ের পর তারা খুব ভালোভাবেই সংসার করতে থাকে। একটা কথা বলতে চাই তোমাকে, তুমি কি রাখবে? হ্যাঁ, কেন রাখবো না? আমার সাধ্যের মধ্যে থাকলে তোমার সব কথা আমি রাখবো। তুমি শুধু বলো। তোমার জন্য আমার জীবনটা আজ আরো বেশি সুন্দর হয়েছে। তোমার জন্য সব করতে পারি আমি। তেমন কিছু চাই না, আমি শুধু একবার আমার ভাইয়া আর ভাবির কাছে যেতে চাই। ওদের কথা আমার খুব মনে পড়ে। আমি ওদেরকে আবারও দেখতে চাই, কথা বলতে চাই। তুমি কি একটু নিয়ে যাবে? ওহ, এই ব্যাপার। ঠিক আছে, নিয়ে যাব। কবে যাবে বলো? কিন্তু যারা তোমাকে এত অপমান করলো তাদের কাছে তুমি আবারও যাবে? এত ভালোবাসো তুমি তাদের? সত্যি, তোমাকে যত দেখি মুগ্ধ হই। জানি না কেন ওদের কথা মনে পড়ে, কিন্তু এটা জানি আমি ওদের খুব ভালোবাসি। তুমি আজকেই নিয়ে চলো। এরপর রাহুল মায়াকে তার ভাই ভাবির কাছে নিয়ে যায়। ভাইয়া, ভাবি, তোমরা কোথায়? একটু বাইরে এসে দেখো, আমি এসেছি, তোমাদের সাথে দেখা করতে এসেছি। এ কি, আপনি কে? এভাবে চিৎকার করছেন কেন? আর ভাইয়া ভাবি কাকে বলছেন? আপনি কে? এখানে তো আমার ভাইয়া আরিয়ান আর সুমি ভাবি থাকে। আপনি এখানে কি করছেন? ওহ, বুঝতে পেরেছি। তারা এখন এখানে থাকে না, এই বাড়িটা আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। আরিয়ান অনেক ঋণ হয়ে গিয়েছিল, তার বাড়ি ঘর বিক্রি করে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। এখন তার খুব খারাপ অবস্থা। কি বলছেন কি? আমার ভাইয়া ভাবি এখন কোথায়? আপনি কি কিছু জানেন? না না, আমি জানি না, এমনকি কেউ জানে না। সে এখনো অনেক টাকা ঋণ আছে, তাই পালিয়ে বেড়াচ্ছে। এসব কথা শুনে মায়া খুব কষ্ট পায়। এরপর সে রাহুলকে নিয়ে বাইরে আসে। তুমি মন খারাপ করো না। আসলে কেউ যদি পাপ করে তার শাস্তি তাকে পেতেই হয়, কিন্তু আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করব। আমি এটা চাইনি। জানি না এখন তারা কেমন আছে, কিন্তু দয়া করে তুমি ওদের খুঁজে বের করো, ওদের সাহায্য করো। ঠিক আছে, আমি তাদের খুঁজে বের করার চেষ্টা করব। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই, এখানে থেকে তো আর লাভ নেই।